অফ স্ক্রিন শুধু নয়, অন স্ক্রিনেও, মানে মানে এটা বলতে আমার দ্বিধা নেই। আমি জানি না সাকিব ভাই নিজে শুনলে এটা কিভাবে আপনি নেবেন, আমরা আশা রাখবো শুনবেন ভাইয়া। শুনলে আপনি, আমরা একটা ছোট্ট সিন, তুফানের যখন শুট চলছিল তুমি কি ভেবেছিলে যে এটা এরকম ব্লকবাস্টার হয়ে যাবে? তুমি ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলে, হ্যাঁ, সেখান থেকে তুমি আজকে অ্যাক্টর। এই জার্নিটা আমি একটু শুনতে চাই, মানে আমার মনে হয় দর্শকরাও শুনতে চান। এই ইন্টারভিউটা দিতে আসার আগেও আমি জাস্ট বাড়িতে, আমার বাড়ির সামনে আমার বেশ কিছু পোষ্য আছে, আমার নিজস্ব একটা অ্যালসেশিয়ান জার্মান শেপার্ড আছে। এবার তারা দেখছি হঠাৎ চেঁচামেচি করছে, গিয়ে দেখলাম একটা চন্দ্রবোড়া আমার বাড়ির সামনে। তো ওইটা ধরে ওটাকে একটা বোতলের মধ্যে রেখে এসেছি। মানে একটা সময় আমার এয়ারফোর্সে থাকাকালীন আমার বাড়িতে আমার ছেলে যখন ছোট ছিল, তুমি সামনে থেকে ফার্স্ট টাইম রাইহান রাফি ভাইয়াকে দেখলে, ওনার ডিরেকশন দেখলে, কেমন লাগলো তোমার? আমার যেটা মনে হয়েছে ওনাকে দেখে, আর একটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মিস্টার শাকিব খান। মানে সুপার কুল, মানে যে টেম্পারেচার, যে ইয়েতে উনি যেভাবে মানে একটা অভিনেতা, একজন স্টার, সত্যি বলছি, মানে শাকিব খানকে হ্যাটস অফ, শাকিব ভাইকে, কারণ উনি যে ধৈর্য এবং যেভাবে কাজ করেছেন। তুফান 2 আসবে, হ্যাঁ শুনেছি। সেখানে সুলতান কি থাকবে? এই রে, এইটা না, এটা একটা, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন লাগে, স্পিড লাগে। তুফান হতে তো এত কিছু লাগে, কিন্তু তুফানের ছায়া সঙ্গী হতে গেলে কি কি লাগে? এগুলো লাগে, খাবার দাবার, খাবার দাবার লাগে। খাবার দাবার তো লাগেই, মানে যাই করা হোক তার তো খাবার তো লাগবেই। পেটে পড়লে পিঠে সয়, একদম। আর তুফানের জন্য বলতে হবে, পেটে পড়লে পিঠে সয় না, অন্যের পিঠে সরানো হয়, মার দেওয়া হয়। হ্যাঁ, না না খেলে শক্তি কোথায় হবে, না করলে মারবে কোথায়। একদম। তো তুফানকেও প্রচুর খাওয়া দাওয়া নিশ্চয়ই করতে হচ্ছে, ওই বড় বড় বন্দুক তুলতে হচ্ছে, যে লোকটা তুলবে তো না খেলে কি করে হবে। হ্যাঁ একদম ঠিক, তাই জন্য মারের প্রয়োজন হয়, মারের প্রয়োজন হয়, তার জন্য খাবারের প্রয়োজন হয়, তাই জন্য শুরুই হয়েছে খাবার। একদম। ওকে, হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন পডকাস্ট ইন্টারভিউ এপিসোড নিয়ে। আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি আমাদের কলকাতা থেকে আমাদের ভীষণ কাছের এক দাদা, বিশ্বজিৎ ঘোষ, যাকে বাংলাদেশের দর্শক অলরেডি তুফানের ছায়া সঙ্গী হিসেবে দেখে ফেলেছে। আমরা জানি দুজন আছে তুফানের ছায়া সঙ্গী, সুলতান এবং সুলেমান, কিন্তু আমি তো এখনো তুফান দেখিনি, 28 তারিখে দেখবো। ও তার আগে আমরা একটু কফি খেয়ে নেবো। ভাই একটু কফিটা দাও। এটা পারফেক্ট। বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে কফিটা। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা বলে দিই, আমরা, ভাই চলে যাক, আমরা আপাতত আছি ব্যারাকপুরের ফ্রেশ প্রেসো কফি ভাই ক্যাফেতে, যেটা একদম ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছাকাছি। ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স পেলাম, আর এই লোকেশনটা রেফার করেছেন কিন্তু ওই যে আবার চলে আসছি তুফানের ছায়া সঙ্গী। বলছি তুমি সুলতান না সুলেমান? আমি সুলতান। তুমি সুলতান। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে তুফান এত একটা বড় গ্যাংস্টার, 90s এর গ্যাংস্টার, এই যে তুমি তার সঙ্গে ছায়া সঙ্গী হিসেবে আছো, এই যে তার এতটা অরা, এই অরাটা মেনটেন করতে তিনি তো মেনটেন করেন, ছায়া সঙ্গী হিসেবে তুমি কি মেনটেন করো? মেনটেন বলতে, একটা যখন আমরা শুটিং করছি বা তখন একটা অ্যাম্বিয়েন্স এমন তৈরি হয়, যখন ওই গোলাগুলি, লাইট, সেই কস্টিউম, সেই রকম, তো অটোমেটিক্যালি না ওই একটা ট্রান্সের মধ্যে আমরা চলে যাই, এবং সেটা মেনটেন আমার মনে হয় না। মানে একটা ছবি যখন শুরু হয় বা একটা ছবির যখন চরিত্র হয়, সেই চরিত্রটা একটু যদি বোঝা যায়, তো ওটা আমার মনে হয় পুরো ছবিটা পর্যন্ত মেনটেনই থাকে। সেটা হয়, মানে প্রত্যেকটাতেই হয়। আচ্ছা তুমি তো এই ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো প্রজেক্ট করলে, তাই না? এবং প্রথম কাজটাই বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের সঙ্গে, এবং গোটা ছবি জুড়েই তুমি তার সঙ্গে আছো। এই ফিলিংসটা কেমন হচ্ছে তোমার? অবশ্যই, মানে খুব ভালো। মানে বাংলাদেশের যারা বহু বন্ধু বান্ধব আছে এবং যাদের সাথে কাজ করেছি, এত বড় বড় নাম যাদের, গাজী রাকাত ভাই আছে, মিসেস সওদাগর আছেন, লাভলু ভাই আছেন, চঞ্চলদা সব থেকে, মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টর চঞ্চলদার সাথে আমি ডাইরেক্ট কোনো সিনে নেই, বাট আমরা একসাথে যখন ম্যান শেয়ার করেছি তখন আমাদের মধ্যে সুন্দর কথা হয়েছে, জানতে চেয়েছি উনি কি একটা ভালো অভিনেতাকে জানতে ইচ্ছে করে।
এছাড়া বাংলাদেশের বহু মানুষ আমার সাথে সোশ্যাল মিডিয়া থ্রুতে তারা যুক্ত, মানে বহুদিন ধরেই। তাদের থেকে না মারাত্মক ভাবে আমি ভালোবাসা পাচ্ছি। মানে 17 তারিখে রিলিজের পর তাদের থেকে ফোন আসছে যে দাদা আপনি দারুণ, সেই মানে আমার কাছে সেই মেসেজ গুলো রয়েছে, মানে তুফানের সাথে সুলতান সেই মানিয়েছে ওদের, পুরা জোশ দাদা, পুরা জোশ। মানে ওদের ওই ভাষাটা, মিষ্টি ভাষা ভালো, মানে অবভিয়াসলি একটা অন্যরকম তো ফিল দেয়। মানে নিজের দেশে কাজ করছি, নিজের দেশের লোক তো চেনেই, তা অন্য মানে বাংলাদেশের প্রথম কাজ, নিজের ভাষা, সেই ভাষায় ওখানকার সুপারস্টারের সাথে কাজ করার অবশ্যই কি ভালো। আচ্ছা ধরো একটা সিনেমার শুটিং যখন চলে, তখন শর্ট দেওয়ার পরে তুমি দেখতে যাচ্ছ যে শর্টটা কেমন এলো, কিন্তু তুফানের যখন শুট চলছিল তুমি কি ভেবেছিলে যে এটা এরকম ব্লকবাস্টার হয়ে যাবে? মানে আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি কোনো সিনেমাতেই, মানে যতগুলো আমি কাজ করেছি, কখনোই আমি শর্ট দেখতে যাইনি। আচ্ছা, মানে আমার মনে হয় যে আমি ডিরেক্টর যদি বলেছে হ্যাঁ ওকে, তাহলে ওকে। আচ্ছা, কারণ ডিরেক্টরই ফাইনালি আমাকে দেখছেন ক্যামেরা মনিটরের পেছনে, তো আমার ওখানে দেখতে গিয়ে আমি কি করবো? আমার আউটকাম যখন আসবে তখন দেখবো, যেটুকু ভালো লাগার উনি রাখবেন, যেটুকু না আমার এডিটে কেটে দেবেন। আমাকে যদি উনি বলেন যে না আর একটা শট দিতে হবে ভাই, তাহলে আমি আবার দেবো। কিন্তু অন্য সময় ধরুন আমার শট চলছে না, মানে বহু সময় তো আছে যে মানে আমরা প্রচন্ড গরমে কাজ করছি, সবসময় ভ্যান যে ছিল তা নয়, গরমের মধ্যে ওই একটা টিম যেখানে মনিটর রাখা আছে, যেখানে রাফি ভাই আছে বা আমরা যারা অভিনেতারা আছে, তা ওইখানে এসির যেটুকু ব্যবস্থা ওইটুকুর মধ্যেই আমাদের বসার ব্যবস্থা। তো তখন অবভিয়াসলি মানে সামনে দেখছি মানে অন্য সিন হচ্ছে যেখানে আমি নেই। তখন যে মানে যে লুক অ্যান্ড ফিল ছবিটাতে, তখনই আমি রফি ভাইকে বলেছিলাম যে রফি ভাই এটা একটা ব্লকবাস্টার হবে। মানে এই ছবি এই ধরনের প্রেজেন্টেশন বাংলা ছবিতে হয়। আমরা হিন্দি দেখেছি, সাউথে দেখেছি, হলিউড দেখেছি, তো এখন তো দেখতেই পাচ্ছি বাংলাদেশের লোক তাই একই কথা বলছে, একদম সেম কথাই যেটা আমরা সেদিন আলোচনা করেছিলাম, আজকে সেটা বলছি। আচ্ছা এই যে বলছো না তুমি বলিউডের ছবি বা সাউথের ছবির মধ্যে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো এতদিন বাংলা সিনেমার মিসিং ছিল, তা তুফানের মধ্যে এমন কি জিনিসগুলো তুমি দেখলে যেটার জন্য সকলে বলছে যে এটার মনে হচ্ছে একটা সাউথের ছবি, একটা বলিউডের ছবি? মানে আমি তো এখনো দেখিনি, তাই তোমায় জিজ্ঞাসা করছি। সাউথের ছবি বলিউড ছবির মানে যে জিনিসগুলোকে মানে আমাদের এখানে যেগুলো ল্যাক করে, এক নম্বর মানে সব ছবিকেই আমি একই মানে সম্মানের সাথেই বলছি, সব ছবির নিজস্ব চরিত্র থাকে, তার লুক অ্যান্ড ফিল আলাদা থাকে, গল্প অনুযায়ী তার লুক অ্যান্ড ফিল চলে। কিন্তু যখন একটা ছবি, যখন একটা অ্যাকশন ফিল্ম হয়, অ্যাকশন ফিল্মে প্রেজেন্টেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে বেশি সময় দেওয়া যাবে না, তার মধ্যে আলোর খেলা থাকতে হবে, সেই রকম এডিটিং হতে হবে, সেই রকম পোস্ট প্রসেস হতে হবে, কালার গ্রেডেশন হতে হবে, অ্যাকশনটা সেই লোকগুলো যারা অ্যাকশন ডিরেক্টররা, যারা এই জিনিসটাকে মানে এক কথায় যে ডিপার্টমেন্টে যারা বেস্ট, তাদেরকে এই সিনেমাতে কাজে লাগাতে, এটা আমার মনে হয়। মানে এটাই একমাত্র মানে মানে যে কোনো রান্নাতেই না, পরে তাহলে মানে দাদা বৌদির বিরিয়ানি যদি খুলি, দাদা বৌদির বিরিয়ানি ঘরে অবভিয়াসলি, মানে আমার বাড়ি ব্যারাকপুর, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমরা যেটা ঠিক করছি মানে ফ্রেশ প্রেসো ক্যাফেতে বসে আমরা দাদা বৌদির বিরিয়ানির অ্যাড করছি। এখানে আবার দাদা এখানে বিরিয়ানি পাওয়া যায় না তো এই ক্যাফেটাতে? না ফিটিয়ে বার করে দেবে আমাদের। না মানে এটা তো মানে ইয়ে করে লাভ নেই যে দাদা বৌদির বিরিয়ানিতে একটা আসি, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল আমি নামটা নিচ্ছি, যে কোনো বিরিয়ানি যে কোনো কিছুই বানাতে গেলে সেই জিনিসটার মতো তো হতে হবে না, তার মানে কপি হয়ে গেল একদম। মানে শুধুই কি দাদা বৌদি চলছে, তাহলে আরো হাজার একটা বিরিয়ানি, সবারটাই খাচ্ছে লোকে। কিন্তু বিরিয়ানিটা বিরিয়ানির মতো তখনই হবে যখন বিরিয়ানির সব মশলা একরকম পড়বে। আমি এটাই বলতে চাইছি, যখন সাউথের সিনেমাকে, তুফান সাউথের সিনেমা নয়, তুফান একান্ত নিজের দেশের নিজের ভাষার, যে কারণে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এত ভালোবেসেছে, কারণ সে তার নিজের ভাষাতে নিজের সুপারস্টারকে, নিজের অভিনেতাদের ওই ক্যানভাসে দেখছে। এটা আমার মনে হয় তুফানের সাকসেস। আজকে যে জয় জয়কার চলছে, আমি রাফি ভাইকে বলেছি, রাফি ভাই যে ঝড় উঠেছে এই ঝড় থামানো নয়,
ঝড় চলুক, আমি নিজেও পোস্ট করেছি ওপারে ঝড় চলছে, এপারে তৈরি থাকুন, 28 তারিখে আসছে, একদম এটা আমি নিজে পোস্ট করেছি। ইনফ্যাক্ট এই আনন্দে বোধহয় রাফি ভাই একটা ব্র্যান্ড নিউ কার কিনে ফেলেছেন, ব্র্যান্ড নিউ কার কিনে বেশ সুন্দর সুন্দর ছবি দিচ্ছেন। এবং আমরা যেদিন কদিন আগে রাফি ভাইয়ের ইন্টারভিউ নিলাম, সেদিনই দাদা বললেন যে আমি না একটা গাড়ি কিনেছি, একটা ফার্স্ট টাইম, আমার খুব শখ ছিল। তা বুঝতেই পারছি ডিরেক্টর প্রচন্ড কুল আছেন। অ্যাকচুয়ালি কি হয় না, মানে যখন কোনো কিছুই করা, সেইটা যখন যতক্ষণ না রিলিজ হচ্ছে, মানুষের সামনে আসছে, এখন রাফি ভাইয়ের রিল্যাক্স করার সময়, শাকিব ভাই মাছ ধরতে দেখা যাচ্ছে, আমরা হাতে বসে কফি খাচ্ছি, সবাই তো রিল্যাক্স আছি বলি, একদম মানে সিনেমাটা ভালো করেছে, রিল্যাক্স, দ্যাটস ইট। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যে আমি যেটা বলছিলাম যে ফার্স্ট টাইম তুমি বাংলাদেশের মেগা স্টারের সঙ্গে কাজ করলে, এই যে স্ক্রিন শেয়ার করলে, আমি অফ স্ক্রিন মানুষটা কেমন যদি তোমার কাছ থেকে একটু জানতে চাই। অফ স্ক্রিন শুধু নয়, অন স্ক্রিনেও, মানে মানে এটা বলতে আমার দ্বিধা নেই, আমি জানি না সাকিব ভাই নিজে শুনলে এটা কিভাবে আপনি নেবেন, আমরা আশা রাখবো শুনবেন ভাইয়া। শুনলে আপনি, আমরা একটা ছোট্ট সিন, ছোট্ট সিন আছে, সেটা সবাই অলরেডি দেখেছে বলেই বলছি এই মুহূর্তে, যে একটা গাড়ি করে আমরা চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টে, তো তখন একটা ডায়ালগ আসে যে মানে গাড়ি নিয়ে এয়ারপোর্টে চল, এইটা বলতে বলা হয় সাকিব ভাইয়াকে। তো তখন সাকিব ভাইয়া নিজের মনে মনে ডায়ালগটা আওড়াচ্ছেন, কিভাবে মানে গুছিয়ে বলা যায়, কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যায়। তো আমি মানে সিনটা আমি আর সাকিব ভাইয়া পাশাপাশি গাড়ির পেছনে সিনে আমরা যাচ্ছি, তো তখন সাকিব ভাইয়া, আমি বললাম ভাইয়া একটা সাজেশন দেবো, বলে হ্যাঁ বলেন না ভাই, মানে হি ওয়াজ সো কুল, বলেন না ভাই। তো উনি আমাকে বললেন যে ভাইয়া গাড়ি তো বেরিয়ে গেছে, গাড়িতেই বসে আছে, তাহলে গাড়ি নিয়ে এয়ারপোর্টে চল বলাটা হচ্ছে দরকার নেই, এয়ারপোর্ট চাই, সিনেমাতে ব্যানারটা ফেটাই আছে। তো মানে একজন সুপারস্টার তার কো অ্যাক্টরকে যে স্পেসটা দিয়েছে না, সেটার জন্যই উনি সুপারস্টার। কারণ অফ ক্যামেরা আমার সেটের মধ্যে উনি তৈরি আসছেন, কিছু অল্প বিস্তর গল্প হচ্ছে, কিছু কথা হচ্ছে, কিন্তু অন ক্যামেরায় যে জিনিসটা, এই জিনিসটা মেনশন করা খুব দরকার। কারণ একজনের অ্যাকসেপ্টেবিলিটি, মানে হয়তো মানে অনেকেই হয়তো এই জিনিসটাকে ঠিক করে নিতেন না, মানে আমিও বহু গুণী মানুষের অন ক্যামেরাতে বসে আমি আমার সিনেমাতে আমি পেয়েছি এই জিনিসটা। সে অত্যন্ত গুণী মানুষ, সবাই চেনেন এবার বাংলায়, আমাদের কৌশিক গাঙ্গুলি। আমার একটি সিনেমাতে আমার পাশে আমাদের সিন করছি, নটি বিনোদিনীর সিন, তো উনি আমার বা পাশে, সামনে গৌতম হালদার, সব মহারথীরা আমার, আর রুক্মিণীর সাথে আমার সিন। তো যখন একটা সিন আছে এরকম নুপুর ছুড়ে দেওয়া হবে, তো তখন উনি আমাকে বলেন যে একটা সাজেশন দেবো। তো মানে আই ওয়াজ শকড, এই কৌশিক গাঙ্গুলি আমাকে বলছেন একটা সাজেশন দেবো। তো মানে আই ওয়াজ লাইক প্লিজ, বলছে যে যখন এই পায়রাটা ছুড়ে দিচ্ছেন, আপনার তো রাগ উঠছে, আপনি এরকম 3 বার সব 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 করুন, ওর দিকে কটমট করে তাকান, তারপরে ডায়ালগটা করুন। এই যে ইমপ্রোভাইজেশন, এটা যে কোনো মানুষ দিতে পারে, সেখানে আমি এই জিনিসটা পেয়েছি। এবং আমার থেকে যে সাকিব ভাই ওই ছোট্ট জিনিসটা নিয়ে ওই ডায়লগটাই উনি বলেছেন, তো আমার মনে হয় উনি মানুষ হিসেবে অনেক অনেক বড়। আমরা তো তুফান নিয়ে এতক্ষণ কথা বলছি, কিন্তু দর্শকরা বা আমরা তো কেউ এখনো জানিনি যে এই প্রজেক্টটার সঙ্গে তোমার সংযুক্ত হওয়া কিভাবে। সংযুক্ত হওয়াটা মানে বেশ মজার, মানে আমাকেও বলা হয়নি আমি তুফানের জন্য আমার ছবি চাওয়া হচ্ছে, এবং এর জন্য আমি মানে কৃতজ্ঞ SBF এর কাছে, কৃতজ্ঞ আমার বন্ধু সম সন্দীপের কাছে। সন্দীপের হঠাৎ ফোন আসে যে এরকম সন্দীপ আপনি করে কথা বল, বন্ধু তবু আপনি, কখনো তুমি, একটু হয়, আপনার 2টো ছবি আমার লাগবে, আমি কিছু ছবি পাঠিয়েছি, আপনার ছবি। ঠিক আছে দিচ্ছি, কি প্রজেক্ট পরে বলছি। তো এই যে সাসপেন্সটা, আর সেই সময় আমার আর একটা অন্য কাজ চলছে, মানে আমি তখন মুম্বাইতে, আমার তখন আমি টাইগার শ্রফের সাথে আমি একটা অ্যাড করছি, তা আমি পাঠিয়ে দিচ্ছি। তা বললাম একটা ফুল লেন্থ ছবি লাগবে, আইলাম ঠিক আছে, তাও পাঠিয়ে দিচ্ছি। আমি সত্যি বলতে আমি জানতামই না যে এটার জন্য আমার কিছু হচ্ছে,
তার আগে আমি শুনছি তুফান হবে, তুফানের মানে মানে বড় অলরেডি একটা আলোচনার মধ্যে চলছে তো, মানে বাংলাতে, বাংলাদেশ এবং বাংলাতে চলছে তুফান, হ্যাঁ তুফান হচ্ছে। আবার বাইরে একটা অন্যান্য যেসব প্রজেক্ট চলছে, আর যে কোনো ভালো সিনেমা শুনলেই তো একটা অভিনেতা হিসেবে একটা মনে হয় না এটি হয়ে পেলে একটা ভালো, এটা একটা হালকা ছিল। তো তারপরে যখন হঠাৎ করে আমাকে ডেট আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি নর্থ বেঙ্গল একটা শুটে সন্দীপের ফোন আসে, আমি ফোনটা ধরতে পারি না কারণ তখন আমি শর্টে, ফোনটা থাকে, পরে সন্দীপের ফোন দেখেছি। তো সাধারণত আমি যে কোনো কেউ ফোন করলে ধরতে না পারলে সেটা আননোন নম্বর হলে আমি কল ব্যাক করি। তো সন্দীপকে কল ব্যাক করলাম, তো আমাকে সন্দীপ বললো যে কংগ্রাচুলেশন। আমি কি জন্য? না, এই মাত্র ডিরেক্টরের সাথে কথা হলো এবং আপনি ছবিটা করছেন, ফাইন। তখন আমি জানি না, না আমি তখন জানি না এটা তুফান। আচ্ছা, তুমি তখনও আমি জানি না এটা তুফান। তো আমি বললাম যে মানে ডিরেক্টর কে, প্রজেক্টটা কি? বললো এই প্রজেক্টটা প্লিজ না করো না, অন্য যা আছে সেগুলোকে পারলে একটুখানি এদিক ওদিক করো, এই প্রজেক্টটা করো। তাহলে প্রজেক্টটা তো বলো। তখন বললো তুফান, রাফি ভাই তোমাকে চেয়েছে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। ডেটস নিয়ে তারপরে কবে হচ্ছে কি হচ্ছে একটু ডেটস বেশ হলো, আমরা অনেক অভিনেতাদের অনেক রকমের পাস্ট শুনেছি, যে কেউ অন্য প্রফেশন থেকে অ্যাক্টর হতে ইচ্ছে ছিল বলে তারা অ্যাক্টর হয়েছেন। কিন্তু আমি তোমার প্রোফাইল হাঁটছিলাম, একটু ঘেটে দেখলাম তুমি ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলে, সেখান থেকে তুমি আজকে অ্যাক্টর। এই জার্নিটা আমি একটু শুনতে চাই, মানে আমার মনে হয় দর্শকরাও শুনতে চান। ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে অ্যাক্টর, মানে সত্যি কথা বলতে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে এসে অ্যাক্টর হবো আমি ভাবিনি। ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলাম আমি 20 বছর চাকরি করেছি অ্যাজ এ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। গ্রাউন্ড মানে আমি ইয়েতে ছিলাম, টেলিকমিউনিকেশনে ছিলাম। কিন্তু প্যারালালি আমি মানে ছোট থেকেই আমি এইসব অভিনয় এইসব এই পোকাটা ছিলই বরাবর। আমি ছবি আঁকতাম, ফটোগ্রাফি করি, ছবি আঁকতাম, মানে আমি এখনো ছবি আঁকি যখন সময় পাই। আর অভিনয়টা ছিল, করতাম। কোথাও যেন মানে হয় না একটা মানে কিছু একটা ক্রিয়েটিভ থাকলে যেটা হয়, এদিকে গোলাগুলিও করছি, এদিকে একটা ক্রিয়েটিভ, যখন মানে এই দুটো জিনিসকে আমি ব্যালেন্স করার চেষ্টা করতাম। করে যখন 20 বছর যখন হলো, তখন আমি দেখলাম যে ঠিক আছে, মানে আমি আমার লাইফটাকে না 3টে ভাগে ভাগ করব। প্রথম 20টা বছর আমার পড়াশোনা, খেলাধুলা। বাই দ্য ওয়ে আমি এয়ারফোর্স ক্রিকেট খেলেছি, এয়ারফোর্স ক্রিকেট টিমে খেলেছি, আর ফুটবল খেলতাম। খেলাধুলা ছিল বরাবর, পড়াশোনা, খেলাধুলো, তারপরে বিভিন্ন জিনিস নিয়ে পড়াশোনা। তো 20টা বছর ওই ঘুরতে গেছে। তারপরে 20টা বছর চাকরি করছি, চাকরি করতে করতে আরো অনেক জিনিস আমি মানে চাকরির সময় বাদ দিয়ে অনেক জিনিস আমি করতাম। তার মধ্যে অন্যতম হচ্ছে আমি, এটা অনেকেই জানেন যারা পুরোনো লোকজন, আমি ওয়াইল্ড লাইফ কনজারভেশনের সাথে খুব ভাবে যুক্ত। আমি এখনো পর্যন্ত 3500 সাপ ধরে জঙ্গলে ছেড়েছি, মানে এটা আমার 3500 সাপ। এই ইন্টারভিউটা দিতে আসার আগেও আমি জাস্ট বাড়িতে, আমার বাড়ির সামনে আমার বেশ কিছু পোষ্য আছে, আমার নিজস্ব একটা অ্যালসেশিয়ান জার্মান শেপার্ড আছে, আর বাইরে আরো বেশ কিছু দেশি আমার পোষ্য আছে। আচ্ছা, তো যাদের এবার তারা দেখছি হঠাৎ চেঁচামেচি করছে, গিয়ে দেখলাম একটা চন্দ্রবোড়া আমার বাড়ির সামনে। তো ওইটা ধরে ওটাকে একটা বোতলের মধ্যে রেখে এসেছি। মানে একটা সময় আমার এয়ারফোর্সে থাকাকালীন আমার বাড়িতে আমার ছেলে যখন ছোট ছিল, 5 বছরের ছিল, আমার ব্যালকনিতে আমার 5-6টা কৌটো থাকতো, 5-6টা কৌটো সাপ থাকতো। কারণ আমি চাকরি করতাম যখন, সারা সপ্তাহ সময় পেতাম না, তখন আমি ওই পুরো সপ্তাহ যা সাপ পেলাম ধরলাম। মানে বিভিন্ন অফিস, বিভিন্ন বাড়িতে বেরোচ্ছে, তারা আমাকে কল করতো, আমি এই কাজটা করতাম। এটা আমি সোশ্যাল সার্ভিস হিসেবেই করতাম আমার ফ্রি টাইম। তারপরে সপ্তাহান্তে গিয়ে, উইকেন্ডে গিয়ে আমি জঙ্গলে চলে যেতাম, ক্যামেরাটাও কাঁধে নিতাম, জঙ্গলে চলে যেতাম, গিয়ে ছেড়ে আসতাম। তো এটা ছিল একটা, তার সাথে ছিল ফটোগ্রাফি, তার সাথে এবার সাপ ধরার জন্য পড়াশোনা করলাম হারপেটোলজি নিয়ে।
তারপরে পাখি নিয়ে আমার পড়াশোনা, অর্নিথোলজি নিয়ে আমি পড়াশোনা করেছি, আমি সার্টিফাইড অর্নিথোলজিস্ট। তো পাখি ছবি তোলা এগুলো আছে। তো এইসব করতে করতে এয়ারফোর্সটা কেটে গেল 20 বছর। তাহলে এবার সব ছেড়ে ছুড়ে দিয়ে দেখি এবার কী করা যায়, কী করা যাবে না, কিছু নিজের মতো করে করবো। কারণ আমার মনে হয় 60 বছরটা যথেষ্ট, যা পচা তচা খাচ্ছি তার বেশি যাবো না, এটা আমার মনে হয়েছে সবসময়। তো 20 বছর পড়াশোনা করেছি, 20 বছর চাকরি করেছি, দায় দায়িত্ব করেছি, করে এবার বাকি 20টা বছর নিজের মতো করে চলে যাবে, চলি ইচ্ছে। তো তারপরে আসার পরে তো যাই হোক, ভালো ফটোগ্রাফি নিয়ে কিছু করবো এই নিয়ে হলো না। মুম্বাইয়ে ফার্স্ট একজন পরিচালক ডাকলেন যে এরকম যারা যাদের প্যাশন ফলো করে এরকম 3 জনকে নিয়ে উনি একটা মানে একটা ছোট ডকুমেন্টারি শর্ট ফিল্ম করবেন। তার মধ্যে আমি ছিলাম লগ্নজিতা, লগ্নজিতা, আর মুম্বাইয়ের একজন ছেলে যে IITian কিন্তু ও হচ্ছে ফাস্টেস্ট স্কেটার, সেটা এখনো ইউটিউবে আছে। তো ওটা করলো। তো ওটা দিয়ে আমার প্রথম ক্যামেরার সামনে আসা। তার আগে আমি কোনো ক্যামেরার সামনে নিজে আসবো বলে ভাবিনি। তারপরে একজন ডিরেক্টর আসলেন, উনি একটা ইয়ে করবে, ফেস্টিভ্যাল সিনেমা করবে, সেটা নিয়ে এসে বললো আমার এই চরিত্রটার জন্য। তার আগে আমি পুরো ক্লিন শেপ ছিলাম, ঠিক আছে। তো ক্লিন শেপ থেকে এক্সপেরিমেন্টাল মনে হলো সারা জীবন। হ্যাঁ, এটা একটা মজার গল্প। আমি যেদিন লাস্ট যেদিন আমার ইউনিফর্ম হ্যাং করেছি সেদিন, তার আগে পর্যন্ত পুরো ক্লিন শেপ ছিলাম। হ্যাঁ, সেদিন থেকে আমি আর দাড়ি গোপ কিছু কাটিনি। আচ্ছা, 2016 কাটিছে। হ্যাঁ, এবার একটু এরম থাকে। তোমার কি একটু ডিফারেন্ট লুক পছন্দ ছিল, যে একটু অন্যরকম দেখতে লাগুক তোমায়? বেশি মেনটেনেন্স করতে হবে নিজেকে, এটা একটা ছিল। আচ্ছা, মানে রোজ দাড়ি কাটতে হবে, রোজ এই করতে হবে, এই তো 20 বছর করলাম। এইবার একটু কিছুই লাগছে না, ঠিক আছে। জঙ্গল, আর আমি একটু জঙ্গল ভালোবাসি। এখনো কাজ শেষ, এই আমার এখন কাজ শেষ। আমি কাজ তুফান শেষ করি, আমি অলরেডি নর্থ বেঙ্গল ঘুরে চলে এসেছি। আমি যখনই যাই জঙ্গলে চলে যাই, 5-7 দিন 10 দিন নিজের মতো থাকি, আবার আসি, আবার কাজে যাই, আবার চলে আসি। এটা বরাবর ছিল। তো তখন ওই জঙ্গলে গেলেও দাড়ি কাটতে হতো, এসে ইউনিফর্ম পরবো, দাড়ি কাটবো। দূর হয়েছে যথেষ্ট, এবার দাড়িই কাটবো না, থাক। তারপরে সেটা কি আউটফর্ম হলো, কি হলো, এই হলো। তারপরে ওই ভদ্রলোকের ছবি করলাম। তারপরে একটার পর ছোট্ট কতগুলো কাজ হয়ে গেল তোমার তুফান নিয়ে, কাউন্ট করেছো? তুফান নিয়ে সম্ভবত এটা আমার 11 নম্বর 12 নম্বর ছবি, সিনেমা। ওয়েব সিরিজ দুর্গ রহস্য লাস্টটা নিয়ে 3-4টে, আর ওয়েব ফিল্ম করেছিলাম আমাদের রিঙ্গোদার কর্মা। হ্যাঁ, আর শর্ট ফিল্ম বেশ কিছু করেছি, যেগুলো কোথায় আছে জানি না। আর অ্যাড করেছি বেশ কিছু অ্যাড। মানে তোমার এই টোটাল ক্যারিয়ার কত বছরের ফিল্ম ক্যারিয়ার? অভিনয় জগৎ আমার 2024 যদি ধরি, 2024, 23, 22, 20, 21 তো করোনা, 19, 4 বছর। 4 বছরে এত কিছু করেছো? তাছুট আরো অনেক করো অবশ্যই। আমরা চাই এরকম করো। আমরা আবার যদি একটুখানি তুফানে ফিরে আসি, আমি সবসময়ের জন্য দেখেছি যে একটা ভালো কাজ হতে গেলে একজন ভালো পরিচালক দরকার, এটা সবার আগে দরকার। একদম, ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো এই যে তুফান, এই যে বাংলাদেশে অলরেডি ব্লকবাস্টার ঘোষণা হয়নি, তবে হয়ে যাবে, আমরা সবাই আশা করছি। তুমি সামনে থেকে ফার্স্ট টাইম রায়হান রাফি ভাইয়াকে দেখলে, ওনার ডিরেকশন দেখলে, কেমন লাগলো তোমার? আমার যেটা মনে হয়েছে ওনাকে দেখে, যে উনি ভীষণ একজন কম্পোজড মানুষ। মানে উনি জানেন কতটা ওনার লাগবে। মানে কোথাও একটা মনে হয়েছে উনি না এডিট পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটা শুট করেন। আচ্ছা, যে আমি এই নিয়ে রাখলাম, ওই নিয়ে রাখলাম, এই নিয়ে রাখলাম, এ না তেনা 50টা নিয়ে রাখলাম, তারপর গিয়ে কি লাগাবো, কি, এটা যেটা হয়, উনি ভীষণ ডিসিপ্লিন, কম্পোস্ট, কুল একটা করছেন। সেটা বসে ইয়ার্কিও মারছেন, মজাও করছেন, আবার যখন সিন নামছে না তখন চিন্তাও করছেন, বসে বসে মোবাইলেও ঘাটছেন, সবই করছেন। তো এটা একটা কম্পোস্ট মানুষ হলেই সম্ভব। নাহলে একটা সিনেমা শ্যুট মানে একটা মানে মেয়ের বিয়ের মতো ব্যাপার। মানে এক মেয়ের বিয়ে, মানে বরযাত্রী আসবে 2 দিন 1 দিনের ব্যাপার, মেয়ে বিয়ে বিদায় হয়ে গেল,
এখানে তো 30 দিন লাগাতার মেয়ের বিয়ে চলছে, শিডিউল। তারপরে আমরা যে সময় কাজ করেছি ভাবা যায় না, কলকাতাতে তখন 41, 42, 43 টেম্পারেচার চলছে, ঠাটা পোড়া রোদ, তার মধ্যে কাজ করা, মাথা ঠান্ডা রেখে কাজ করার হিউজ, মানে হ্যাটস অফ। এমন কিছু ইনসিডেন্ট আমাদের সঙ্গে শেয়ার করবে যেটা তোমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে? ফার্স্ট মানে বাংলাদেশি ফিল্ম তুমি অ্যাক্টিং করেছো, এরকম একটা ধরো তোমাকে আজ থেকে 5 বছর পর জিজ্ঞাসা করা হলো ওই তুফান আপনি করেছিলেন, এমন কিছু অবিস্মরণীয় মুহূর্ত? অবিস্মরণীয় মুহূর্ত তো পুরো সিনেমাটাই অবিস্মরণীয়, কারণ মানে সত্যি কথা বলতে মানে যে টাইট শিডিউল হয়েছে, মানে বোঝা যাচ্ছে না কখন কোনটা হবে। মানে কস্টিউম একবার একটা পরে বসছি, 10 মিনিট পরে বলছে যে না এই কস্টিউমটা না, এই সিনটা না, এই সিনটা পরে হবে, আবার কস্টিউম পরব। মানে এত শর্ট পিরিয়ডের মধ্যে যে পুরো জিনিসটাকে করতে হবে, হ্যাঁ এটা একটা সত্যি ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। তুমি জানো কিনা জানি না দাদা, বাংলাদেশে অলরেডি এটা নিয়ে কোয়েশ্চেন উঠে গেছিল যে এত অল্প সময়ের মধ্যে এই ছবিটা ফ্লোরে যাচ্ছে, এই ছবিটা কি করে কুরবানি ঈদে রিলিজ পাবে? একদম, এটা নিয়ে সবাই মানে আমাদের ওখানেও মানে কথা হচ্ছিল, মানে অনেকেরই এটা ছিল যে মানে ছবি শেষ হবে এর মধ্যে, তার মধ্যে গান শুট আছে, বিদেশে শুট আছে, কি করে সম্ভব? হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছিল যে মানে এই লোকটা পারবে, মানে রায়ান রফি। আর একটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মিস্টার শাকিব খান, মানে সুপার কুল। মানে যে টেম্পারেচার, যে ইয়েতে উনি যেভাবে মানে একটা অভিনেতা, একজন স্টার, উনি যদি ঠিক করে সহযোগিতা না করেন এই রকম শিডিউলে, মানে আমি এটা বলতে পারি এই শিডিউলে সম্ভবত না এই কাজটা করে। মানে এখানে রায়ান রফি ভাই যেরকম ভাবে একরকম কুল ইয়েতে করেছেন, কুল ভাবে কাজ করে জিনিসটাকে যেভাবে করেছেন, যে উনি ওই যে বললাম মানে এটা সম্ভবত না যদি না উনি মানে কম্পোজ হতেন, মানে উনি জানেন আজকে আমাকে 4টে সিন নামাতে হবে, 2টো সিন নামাতে হবে, ওই শিডিউল অনুযায়ী উনি চলেছেন, তা ওনার তো হিসেব করাই আছে। তো সেখানে উনি জানেন আমার 30 দিনের শ্যুট লাগবে, 25 দিন বা 50 দিন শ্যুট লাগবে, প্যারালালি এডিট হচ্ছে বা যাই হচ্ছে, মানে এটা তো একটা মানে খুব মানে একটা টিম ওয়ার্ক। আর সেই টিমের সত্যি বলছি মানে শাকিব খানকে হ্যাটস অফ, শাকিব ভাইকে, কারণ উনি যে ধৈর্য এবং যেভাবে কাজ করেছেন, এক একটা জায়গা লোকেশন ছিল যে মানে একটা মানে দম বন্ধ করা একটা পরিস্থিতি, সেখানে মানে গ্যাস একটা মনে হচ্ছে ওখানের মধ্যে পুরো গুমট, সেখানে উনি কাজ করেন। এটা সত্যি মানে ওনার কাছে সিনেমাটাই একদম, এইটা একদম, এটা আমি অনেক জায়গাতেই দেখছিলাম যে শাকিব ভাই অভিনেতা সুপারস্টারের সাথে সাথে উনি বাংলা সিনেমাটা বাংলাদেশে যাতে উন্নতি হয় তার জন্য উনি লেগে পড়ে থাকেন। এটা আমি এই সিনেমাটা করার আগে আমি জানতাম। অভিজ্ঞতাটা দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। মানে অবভিয়াসলি মানে এটা তো বলে লাভ নেই, মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আরেকটা জিনিস জানতে চাইছি দাদা, ধরো একটা ফ্রেমে তুমি একজন কো অ্যাক্টর, শাকিব ভাইয়ার সঙ্গে তোমার স্ক্রিন শেয়ার, ধরো যেটা আমি রায়হান রফি ভাইয়াকে এই প্রশ্নটা রেখেছিলাম যে মেগাস্টার বা সুপারস্টার মানে আমরা জানি যে তার প্রচুর ট্যান্ট্রামস থাকবে, তুমি তো তার ছায়া সঙ্গী বা প্রত্যেকটা ফ্রেমে তুমি ধরে নিতে পারি, এরকম কিছু লক্ষ্য করেছিলে অন সেট তুফানের শুটিং চলাকালীন? একদম, মানে সিনেমাটা যখন আসবে অলরেডি চলছে, যারা দেখছে মানে বাংলাদেশে যারা দেখছে তো তারা তো জানি, মানে এরকম সিন আছে যেটা আমি আর শাকিব ভাই আছে, মানে যেখানে আমি মানে একটা টুইস্ট আছে যেখানে আমি শেখাচ্ছি কীভাবে বন্দুক ধরতে হয়, একটা ড্রিঙ্কসের গ্লাস কীভাবে ধরবে, এই যে শেখাচ্ছি, এই শেখানোটাতে আমি বলছি যে এটা এরকমভাবে করিস ভাইয়া, হ্যাঁ করেন না, আপনি করেন ভাই, আপনি করেন, মানে এই যে ব্যাপারটা একটা মানে যেটা হয় না, মানে আমার হয়তো মনে হচ্ছে এটা করলে একটু বেটার লাগে, তো একটা স্টারের যে একটা প্রেশার থাকে সেটা আমি দেখিনি, কো অ্যাক্টর হিসেবে সত্যি। আচ্ছা দাদা, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পশ্চিমবাংলায়
মেন স্ট্রিম মাসালা ছবির মার্কেট কিন্তু পড়েছে, তুমি আমার সঙ্গে একমত কি? মাসালা ছবির মার্কেট একটা জিনিস নিয়ে মানে খুব কনসার্ন, যেটা আমি বাংলাদেশের যে যাদের নাম করলাম তাদের মধ্যে আমি রাকায়েত ভাই, গাজী রাকায়েত ভাইয়ের সাথে আমার প্রায়শই কথা হয়, মানে মানে আমাদের খুব মানে অলমোস্ট কথা হয়। তো রাকায়েত ভাই যে জিনিসটা নিয়ে একটা আশঙ্কা জানিয়েছে সেটা খুব ভয়াবহ, যেটা হচ্ছে যে ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ হওয়ার পরে পাইরেসি হয়ে যায়। এটা ভয় থাকে, এটা ভয় থাকে না, এটা 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 কিন্তু ওরা পয়েন্ট তুলে বলছে যে এটা হয়। তাহলে আমার কথা হচ্ছে এখানেও যারা ছবি বানাচ্ছে প্রচন্ড কষ্ট করে বানাচ্ছে, সবাই একটা ছবি বানাচ্ছে একদম। তো সেখানে ব্যবসাটা করার জন্য কোথাও আমার মনে হয় যে আমাদের যে হলমুখী দর্শক হয় না, কারণ আমি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, আমি কালকেরই একটা ইনসিডেন্ট বলছি, আমি মেট্রো করে যাচ্ছি এবং দুটি মেয়ে, অল্প বয়সী মেয়ে, তারা দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে, লাপাতা লেডিস, লাপাতা লেডিস, যে কিভাবে এই তুই দেখেছিস? ও বলছে না রে দেখা হয়নি, ও টেলিগ্রামে তো দেখিনি। তো এই যে জিনিসটা, এই প্রবলেমটা যতক্ষণ আমরা এপার বাংলা বা ইন্ডিয়াতে বসে এটা যদি আমরা না ভাবি, যেভাবে বাংলাদেশের দর্শক যেভাবে যে লয়ালিটির সাথে টিকিট কেটে হলে যাচ্ছে, সেটা যতদিন না এপার বাংলাতে হবে কোনো সিনেমা ব্যবসা করতে পারবে। তাহলে এই যে ধরে নাও 28 তারিখে যে ইন্ডিয়া রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা টিমের, তুমি তো বেটার জানবে, তাই তো বোধহয় আছে, তাহলে তুফানের বেলায় কি হবে? তুফানের বেলায় আমার মনে হয় যে কোথাও একটা যে তুফান বাংলাদেশে একটা বড় ব্যবসা করে নেবে, হ্যাঁ, অ্যাটলিস্ট প্রডিউসারদের টাকা প্রডিউসারদের ঘরে ঢুকে যাবে, হ্যাঁ, তারপরে ওরা একটা রিস্ক নিতে পারে, আমার এটা মনে হয়। যে কারণে হয়তো এই ডিলেড প্রসেসটা, এটা আমার মনে হয়, আমি জানি না, মানে আই ডোন্ট নো রফি ভাই, আমি মানে চোরকি বা হ্যাঁ অফকোর্স করিনি, মানে হিউজ, মানে আমি ভাবতে পারি না 12:30 আজকে তোমাদের থেকে শুনলাম রাত 3:30 শো চলছে, হাউসফুল যাচ্ছে, 400-450 সিট, হ্যাঁ, তো ভাবা যায় না মানে সিনেমাটা। তো ওই যে লয়াল দর্শকটা ও দেশে আছে, সেই লয়াল দর্শকটা এদেশে হতে হবে। এবং অলরেডি ছবিটা আই থিংক ব্লকবাস্টার বাংলাদেশে, মানে 5 দিনে ধরে নাও 10 কোটি টাকার অলমোস্ট বিজনেস, হ্যাঁ, এবং যেটা ডে 1 হয়েছে সেটাকে ডে 2 ছাপিয়েছে, এরকম করে এইভাবে মানে 4th ডে ছাপিয়েছে, মানে কাইন্ড অফ উইকিক নিয়মে বোধহয়, সত্যি উইকিক নিয়মে চলছে তুফানের বিজনেস, একদম। এটা অফকোর্স মানে এটার থেকে শেখার আছে, এটার থেকে অফকোর্স শেখার আছে, মানে একটা ভালো গল্প নিয়ে আসলে, ভালো প্রেজেন্টেশন হলে বাংলা সিনেমা ব্যবসা হবে, যেটা লোক দেখতে চায়। মাসের জন্য সিনেমাটা দরকার, এই জিনিসটা বুঝতে হবে। ইন্টালেকচুয়াল সিনেমা তো আছেই, কিন্তু যখন আপনি ইন্টালেকচুয়াল সিনেমা যখন তুমি করছো, তখন তুমি একটা গ্রুপের মধ্যে নিজেকে আটকে ফেলো, ঠিক আছে, যে আমি এই পুকুরটাতেই সাঁতার কাটবো, আমি খুব ভালো সাঁতার কাটতে পারি, এপার ওপার করি, কিন্তু যখন তুমি গঙ্গায় নামবে তখন তো বুঝবে এপার ওপার হচ্ছে কি, ওই পারের লোককে তুমি টাচ করতে পারছো কিনা, এইটা হচ্ছে প্রবলেম। এটাকে ভাবতে হবে, মানে যেটা আম জনতা দেখবে, যেটা বলি জনতা জনার্দনের জন্য সিনেমাটা হতে হবে। আমরা অলমোস্ট শেষের দিকে এসেছি, দেখো দাদা, ফ্যান ওয়ার চলে, তুমি জানো তো, এটা আমাদের এপার বাংলায় জিদ্দার ফ্যানেদের সঙ্গে দেবদার ফ্যানেদের চলে, ওপার বাংলায় আবার শাকিব ভাইয়ার ফ্যানেদের সঙ্গে আবার জিদ্দার ফ্যানেদের মাঝে মধ্যে লাগছে, দেবদার ফ্যানেদের মাঝে মধ্যে লাগছে। তো আলটিমেটলি তো আমাদের বাংলা সিনেমা, তুমি একজন ইন্ডিয়ান অ্যাক্টর হিসেবে এই দুই বাংলাকে কি কোথাও কি এক করতে পারছো বাংলা সিনেমার উন্নতির জন্য? হ্যাঁ, অবশ্যই, মানে যেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে মানে একটা জয়েন্ট প্রোডাকশন, বা ও দেশের কিছু অ্যাক্টর, আমরা এই দেশের কিছু শিল্পী একসাথে কাজ করছি, যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য। সব জায়গায় আমরা রিসেন্ট একটা ছবি দেখলাম যেখানে দেবদা, জিদ্দা, বোম্বাদা সবাই একসাথে এক ফ্রেমে আছে, একদম। তাহলে এই যে লড়াইটা না, খানিকটা এই মানে রাজনৈতিক লড়াইয়ের মতো,
ওপরের লোকজন সব এক জায়গায় বসে চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, হ্যাঁ আর রাজনৈতিক ওই নিচে যারা কিছুই জানে না তারা নিজেদের মধ্যে লড়াই করছে। ফ্যান হতেই পারে, ফ্যানেদের সাথে ফ্যানেদের ঝগড়া করে কি হবে? তুমি ইস্ট বেঙ্গল হতে পারো, আমি মোহনবাগান হতে পারি, কিন্তু কি ফুটবলটা থাকুক, তবে তো ঝগড়াটা বেঁচে থাকবে, না থাকবে কোথায়? একদম তাই না? একদমই তাই। মানে যেটা ঝগড়ার রিজন, যাকে তুমি সাপোর্ট করছো, এটা তো স্বাভাবিক। তুমি একটা ফ্যান বেস বানাবে, আমি একটা অভিনেতা হিসেবে আমি তো অবশ্যই চাইবো যে আমার দশজন আমার ফ্যান তৈরি হোক, যারা আমার কাজটাকে পছন্দ করবে। কাজটার ভালোবাসা, দর্শকের ভালোবাসা এবং মানুষের ভালোবাসাটা একজন শিল্পীর পক্ষে মনে হয় আমার যে প্রথম চাহিদা, মানে আমার তো ব্যক্তিগতভাবে এটা চাহিদা। একদম শেষে এসেছি, লাস্ট দুটো প্রশ্ন। এক হচ্ছে তুফান আমরা দেখবো 28 তারিখ, এর পরবর্তীতে তোমার আপকামিং প্রজেক্ট কি কি? আপকামিং প্রজেক্ট বলতে যেগুলো আপকামিং বলা যাবে না, আপকামিং রিলিজটা বলতে হবে। হ্যাঁ রিলিজ গুলো, কারণ আপকামিং প্রজেক্টটা না থাকো আচ্ছা সারপ্রাইজ তো বলো। হ্যাঁ, মানে যেগুলো যখন হবে দেখা যাবে। ঠিক আছে, আপকামিং রিলিজ রিলিজ এবছর আমার একটা সেন্টিমেন্টাল রিলিজ হয়ে গেছে, তুফান অলরেডি রিলিজ, আবার রিলিজ বলা যেতে পারে, ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে। এরপরে রামকমলদার নটি বিনোদিনী রিলিজ আছে, তারপরে অনিকদার যতকাণ্ড কলকাতায়, এবং আমাদের সৃজিতদার টেক্কা। আর একটা রিসেন্ট কাজ আমি জানি না সেটা এদেশে দেখতে পাবো কিনা, আমি রিসেন্টলি একটা হলিউড সিনেমায় কাজ করেছি, ফ্রেঞ্চ ফিল্মে কাজ করেছি, ডি লোকালাইজেশন বলে একটা সিনেমা, সেটা তো সেইটা তো মনে হয় না এখানে রিলিজ হবে, কারণ ওটা ফ্রেঞ্চ সিনেমা। তো সেটা বলতে হবে, আপাতত মানে কাজ শেষ করে এটা বসে আছে, এখন আমি বেকার। একটু পায়ের ধুলো দিও, একটু পায়ের ধুলো নিলেন চাই। এই মুহূর্তে আর লাস্ট কোয়েশ্চেন, আমি যেহেতু তুফান দেখিনি, তুফান 2 আসবে, হ্যাঁ শুনেছি, সেখানে সুলতান কি থাকবে? এইটা না, এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন। মানে তুফান 1-ই সুলতান ছিল কিনা জানি না, মানে আমি যে শুনলাম আমি জানি না। তো অফকোর্স যদি ডাক পাই আমি প্রথম ফোন তোমাকে করবো। শিওর তো যে আমি যাচ্ছি, সাকিবিয়ান ভাইয়ের ওখানে এক্সক্লুসিভ আপডেট আমি তোমাদেরকে দেব। হ্যাঁ, যদি সুলতান হয় তাহলে তুমি প্রশ্ন করে তোমাকে আমি জানাবো যে সুলতান বেঁচে আছে এবং ফিরছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো। মানে বাংলাদেশের অডিয়েন্সকে তো কিছু বলার নেই, মানে সত্যি বলছি, মানে একদম দিল গার্ডেন হয়ে গেছে। যে পারফরমেন্স আপনারা দেখিয়েছেন, যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন একটা সিনেমাকে, একটা বাংলা সিনেমা, এটা থাকে, এটা লাগে। আর আমাদের এখানকার দর্শককে অবশ্যই বলবো যে আপনারা দেখুন সিনেমাটা। হয়তো একই ধরনের সিনেমা মনে হতে পারে, বা মনে হতে পারে এটা ওই সিনেমা, এটা ওটা সেই, এই সিনেমার সাথে মিল আছে, ওই সিনেমার সাথে মিল আছে। আমি বলবো একবার পেলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। একদম ঠিক আছে, মানে কারোর কথায় নেচে কিছু করবেন না, আর দয়া করে পাইরেসিটা করবেন না। আজকাল সব সস্তা হয়ে গেছে। যদি মনে হচ্ছে যে মাল্টিপ্লেক্সে গিয়ে দেখতে অসুবিধা হচ্ছে, সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচান। যে খবরটা আমি জানি, যে খবরটা আমি শুনেছি, আমি অভিভূত হয়েছি, আমি সারপ্রাইজড হয়েছি যে বাংলাদেশে শাকিব খানের সিনেমা আসলে বন্ধ হয়ে যাওয়া 50টা সিঙ্গেল স্ক্রিন খোলে ওরা, আর আমরা দিনের পর দিন বন্ধ করে দিচ্ছি। কারণ আমি জানি এখান থেকে শুরু করে বাংলাদেশের বর্ডার অঞ্চলে, কারণ আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমি কোচবিহারের কথা বলছি, বালুরঘাটের কথা বলছি, মুর্শিদাবাদ বলছি, মালদা বলছি, আমাদের বসিরহাট বলছি, যত জায়গা আছে, সে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের শাকিব খানের বিরাট একটা ফ্যান বেস আছে। তো তাদের দেখার জায়গাটা কোথায়? তারা কি আসবে কলকাতায় মাল্টিপ্লেক্সে? তাহলে সিঙ্গেল স্ক্রিনগুলো কেন নেই? সিঙ্গেল স্ক্রিনগুলোকে আনুন। আর সিঙ্গেল স্ক্রিনগুলো তখনই আসবে, এইরকম সিনেমা যখন আসবে তখন সিঙ্গেল স্ক্রিনে হলের মালিকরাও ব্যবসা করবেন, এবং বাংলা ছবিটা হবে। ব্যবসা করলেই প্রযোজকও টাকা ঢালবে, সবাই ছবি করতে সাহস করবে। এখানে দর্শককেও লয়াল হতে হবে, সবাইকে লয়াল হতে হবে। মানে আমি ঠিক আছে, আমরা তো সব কিছুই না, মানে সিনেমাটার ক্ষেত্রেই কেন চুরিটা? এক কাপ কফি তো চুরি করে খাচ্ছি না, রাস্তার ধারে চাটা তো 10 টাকা দিয়ে কিনে খাচ্ছি। 30 দিনে যদি 30টা চা খাই তাহলেও 300 টাকা পকেট থেকে যায়। সেখানে একটা সাবস্ক্রিপশন নিতে কত টাকা লাগে? কেন
মানে আমি অবাক হই রাস্তাঘাটে, এই ওটা দেখবো টেলিগ্রামে কি আসলো, পেন। মানে আমি অভিনেতা হিসেবে বলছি, যারা টাকা লাগাচ্ছে তাদের কথা ভাবুন, একটু ভাবুন। নাহলে এন্টারটেনমেন্ট তারা কেন করবেন? আপনার ফ্রিতে তো কিছু আসে না। তো আপনিও সময় দেবেন, আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে আমাদেরও তো পকেটের টাকার একটা ভ্যালু আছে। তাহলে ভ্যালুটা যখন দুপক্ষেরই, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড চেনটা যখন থাকবে, সেই সাপ্লাই ডিমান্ড চেনটাকে যদি সুস্থ করতে হয়, তাহলে আপনাকেও একটা পে করতে হবে। সেই পেমেন্টের ওপর বেসিস করেই কিন্তু বেটার কিছু প্রযোজকরা, পরিচালকরা, সর্বোপরি আমরা অভিনেতারা আপনাদের কিছু উপহার দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা।